নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি পড়তে চলেছি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত স্বর্গের খুব কাছে এই উপন্যাসটির চতুর্থ পর্ব। এক বাঙালি মহিলা শুভ্রা চ্যাটার্জি তার স্বামীর খোঁজে এসেছেন কাশ্মীরে। লেখকের সঙ্গে তার হঠাৎই পরিচয়। তারপর তাকে সঙ্গে নিয়েই তিনি বের হন তার স্বামীর খোঁজ করতে করতে তারা এসে গেছেন পহেলগামে। থাকছেন দুটো পাশাপাশি তাঁবুতে। এরপর দিনের বেলা বেশ নরম শীত ছিল, কিন্তু অন্ধকার হবার পরই কনকনে ঠান্ডা একেবারে। শহর থেকে বেরিয়ে রাত্রির খাওয়া সেরে ফেরবার সময় পথটা মনে হয় যেন আর ফুরোতেই চায় না। হাত পা জমে যাবে, নাকটা টুপুস করে খসে পড়বে। হাত দুটো তো পকেট থেকে বার করতেই ইচ্ছে করছে না। বুলবুলের হাতে দস্তানা ও মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে, তাও সে চেঁচাচ্ছে, উফ কি শীত! আমার গায়ে সোয়েটার, কোট, মাফলার, তবু মনে হচ্ছে মাথার একটা টুপি কালই কিনতে হবে। শুভ্রা চ্যাটার্জি গায়ে গরম চাদরটাই মাথায় ঘোমটার মতো করে নিয়েছেন। আমাদের সঙ্গে টর্চ নেই। অন্ধকারে যে কোনো সময়ে হোঁচট খাওয়ার ভয়। টর্চটার কথা একদম খেয়াল হয়নি। কালই বাজার থেকে একটা কিনে নিতে হবে। আকাশ মেঘলা, চতুর্দিকে মিশমিশে অন্ধকার। শুধু লিদ্দার নদীর আওয়াজ আর জলের সামান্য আভাস চোখে পড়ে। সেই নদীর ধার দিয়েই পথ খুঁজে খুঁজে যাওয়া। তাঁবুগুলির দড়িতে মাঝে মাঝে পা আটকে যাচ্ছে। বুলবুল তো দুবার উল্টে পড়ে গেল। শেষ পর্যন্ত আমাদের তাঁবু দুটির কাছে এসে পৌঁছালাম। এবার বোঝা গেল কেন অন্যরা এত দূরে তাঁবু ফেলে না। রাত্রির বেলা ফেরাটা সব সময় সত্যি কষ্টকর হয়ে থাকে। যাক, কাল গোটা 2 টর্চ কিনে নিলে ব্যাপারটা অনেক সহজ হবে। যেদিকটায় বিজলি বাতি জ্বলে সেদিকটায় বেশি তাঁবু আছে। আমাদের এখানে হ্যারিকেন। চারপাশের পাহাড়গুলো যেন এই অন্ধকারের মধ্যে অনেক কাছে এগিয়ে এসেছে। আমাদের পেছনের দিকে ত্রিভুজ আকৃতির পাহাড়টাকে মনে হচ্ছে যেন বিশাল এক কালো রঙের তাঁবু, আকাশের অনেকখানি ঢেকে আছে। শুভ্রা চ্যাটার্জি, বুলবুল এরা চলে যেতেই আমি আমার তাঁবুতে ঢুকে এলাম। দৌড়ে সুটকেসটা খুলে ব্র্যান্ডের বোতলটা বের করে বড় একটা চুমুক দিতে শীতের কাঁপুনিটা একটু কমলো। বিছানা থেকে কম্বলটা তুলে গায়ে জড়ালাম। এবার বেশ আরাম। এখন 9টা বাজতে মিনিট 5 বাকি আছে, অথচ মনে হয় যেন মাঝরাত্রি। এক্ষুনি ঘুমিয়ে পড়লে তো ঘুমও আসবে না। হ্যারিকেনের আলোয় বই পড়াও যায় না। অবশ্য খুব ছোটবেলায় গ্রামে থাকার সময় হ্যারিকেনের আলোতেই তো লেখাপড়া করেছি, কিন্তু এখন তা আর চলে না। ব্র্যান্ডির বোতলটা নিয়ে টেবিলে এসেই বসলাম। এই রে, গেলাস তো ওদের ঘরে। 1 বালতি জল এনে রেখেছি আমার তাঁবুতে, কিন্তু দুপুরবেলা খাওয়ার পর আমার গেলাসটাও পাশের তাঁবুতে রয়ে গেছে। ব্র্যান্ডিতে জল না মিশিয়েও বোতল থেকে খাওয়া যায়, কিন্তু রাত্রিরে জল তেষ্টা পেতে পারে। তখন কি বালতি থেকে চুমুক দিয়ে খেতে হবে? শুভ্রা চ্যাটার্জি নিশ্চয়ই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েননি। মেয়েদের জামা কাপড় ছাড়া, চুল আঁচড়ানো, মুখে ক্রিম ঘষা, এই রকম কয়েকটা ব্যাপার থাকে শুতে যাওয়ার আগে। আমার তাঁবু থেকে বেরিয়ে এলাম। পাশের তাঁবুর পর্দা ফেলা, আলো জ্বলছে। বাইরে দাঁড়িয়ে ডাকলাম, শুভ্রা, শুভ্রা, শুয়ে পড়েছেন নাকি? পর্দাটা একটু সরিয়ে শুভ্রা চ্যাটার্জি বললেন, কি ব্যাপার? একটা গেলাস, আমার তাঁবুতে গেলাস নেই। শুভ্রা চ্যাটার্জি একটা গেলাস এনে দিলেন। আমি সেটা হাতে নিয়ে বললাম, আচ্ছা আপনারা শুয়ে পড়ুন, কাল সকালে দেখা হবে। নিজের তাঁবুতে ফিরে এসে হঠাৎ নিজেকে খুব একা মনে হলো। আমি একা থাকতেই অভ্যস্ত, তবু এক এক সময় এই একাকিত্ব ভূতের মতন ঘাড়ে চেপে বসে। আমার তাঁবুটা ছোট, তবু সেটাকে মনে হয় এক বিরাট গহ্বর। তাই আনাচে কানাচে অন্ধকার, বাইরেও রাশি রাশি অন্ধকার। মন খারাপ হয়ে যেতে চায়, তবু না, এর প্রশ্রয় দেওয়া উচিত নয়।
সিগারেট ধরিয়ে মাঝে মাঝে ব্র্যান্ডিতে চুমুক দিতে লাগলাম। কখনো উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করছি পাশের তাঁবুতে কোনো শব্দ শোনা যায় কিনা। না, কোনো শব্দ নেই, কোথাও কোনো শব্দ নেই, নদীর শব্দ ছাড়া। এই কিন্তু কুলকুল ধ্বনি নয়, রীতিমতো গর্জন। কত বরফ থাকে একটা পাহাড়ে যে সেটা গলে গলে এরকম একটা সাংঘাতিক নদীর সৃষ্টি হয়। একটা নদী দিনরাত বয়ে গেলেও সে জল ফুরোয় না। হ্যারিকেনের মিটমিটে আলোয় সিগারেটের ধোঁয়া নিয়ে আমি খেলা করতে লাগলাম। আর তো কিছুই করার নেই। কতক্ষণ সময় কেটে গেছে জানি না। অন্যমনস্ক হয়ে আমি কলকাতায় ফিরে গিয়েছি। কলকাতা মানে অনেক কাজ, কত কাজ অসমাপ্ত বা অর্ধ সমাপ্ত রেখে আমি চলে এসেছি। তারা হাত ছানি দেয়। খুব মন খারাপ হলে আমি কলকাতার বাইরে কোথাও পালিয়ে যাই। আবার সেখানেও কয়েকদিন বাদেই কলকাতার জন্য মন কেমন করে। ওই শহরটার সঙ্গে আমার যেন একটা অচ্ছেদ্য বন্ধন দাঁড়িয়ে গেছে। আমার মৃত্যুর পরেও ওই শহরটা বেঁচে থাকবে না, আমি আর কলকাতা বোধ হয় সহমরণে যাব। এই সময় টেবিলের ওপর একটা ছায়া পড়ল। মুখ তুলে দেখি শুভ্রা চ্যাটার্জি হাউসকোটের ওপর একটা শাল জড়িয়ে এসেছেন। হাঁটুর তলা থেকে পায়ের পাতা পর্যন্ত নগ্ন। বাঙালি মেয়েদের এইটুকু পা দেখতে পাওয়াই ভাগ্যের। তুমি একা এখানে বসে বসে কি ভাবছো? কি জানি, আমারও এত তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যেস নেই। বুলবুলকে ঘুম পাড়ালাম এতক্ষণ ধরে। তোমার এখানে একটু বসবো? বসুন না। তুমি তখন আমাকে শুভ্রা শুভ্রা বলে ডাকছিলে কেন? শুভ্রা আবার আপনি, এই আবার কি রকম? নাম ধরে ডেকে আপনি বলা আমাদের কলেজের জীবনে বন্ধুদের মধ্যে একটা ফ্যাশন ছিল, আগেকার ব্রাহ্মণদের মতন। আপনাকে কি তুমি বলা উচিত ছিল? মোটেই না, তুমি আমাকে শুভ্রা মাসি বলতে পারতে। আমি হেসে ফেললাম। সেই সময় গলার মধ্যে সিগারেটের ধোঁয়া ছিল, তাই দমক লেগে গেল, থামতেই চায় না। শুভ্রা চ্যাটার্জি ঝুঁকে পড়ে আমার মাথার ওপর চাপড় মারতে লাগলেন। তাতে দমকটা কমে। এত হাসছো কেন? এতে হাসির কি আছে? আমি আপনাকে মাসি বলতে যাব কেন? আমি তোমার মাসির বন্ধু সেই হিসাবে। দীপান্বিতা নামে আমার কোনো মাসি লেডি ব্রেবনে পড়ে না। রামকৃষ্ণ মিশনে ফ্রেঞ্চ পড়ান এমন কোনো মহিলাকেও আমি চিনি না। সে কি? তুমি তাহলে আমার কাছে মিথ্যে কথা বলেছিলে? হ্যাঁ, সাদা মিথ্যে। এতে দোষের কিছু নেই, কিন্তু আপনিও তো সেই মিথ্যেটা মেনে নেবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তার মানে আপনি আমার সঙ্গে চেনাশোনার কোনো একটা সূত্র খুঁজে বার করতে চাইছিলেন যে কোনো উপায়ে। তারপরেই ঝপ করে আমাকে তুমি বলা শুরু করলেন, একটা বেশ গুরুজনের ভাব দেখিয়ে, যাতে লোকে কিছু মনে না করে। লোক আবার এখানে কোথায়? এখানে কে কি বুঝতে যাচ্ছে? তবুও বাঙালি মেয়ের মনে একটা সংশয় তো থাকেই, আর সংস্কারেরও একটা ব্যাপার। একেবারে অচেনা কোনো পরপুরুষের সঙ্গে কোথায় যাওয়া বাঙালি মেয়েরা তা ঠিক করতে পারে না। তার ওপর যদি হোটেলে এক ঘরে থাকতে হতো, সে তো এক সাংঘাতিক ব্যাপার। কিছুই না পাওয়া গেলে হোটেলে এক ঘরেই থাকতাম। না, তা হয় না। নিজের স্বামীকে খুঁজতে এসে কোনো নারী আর একজন লোকের সঙ্গে এক ঘরে থাকে না। তুমি আমাকে একটু খোঁচা মারার জন্যই দুটো তাঁবুর কথা বলেছিলে। হোটেলের এক ঘর আর তাঁবু তো একই ব্যাপার। না, এক ব্যাপার নয়, সবটাই লোক লজ্জার ব্যাপার। হোটেলে আরও অনেক লোকজন থাকে, আমরা নিজেরা ঠিক থাকলেও অন্য লোক তা বুঝবে না। এখানে তো আর অন্য কেউ নেই। তুমি হঠাৎ তো রেগে রেগে কথা বলছো কেন আমার সঙ্গে? আমি সচকিত হয়ে গেলাম। সত্যি আমার গলায় একটু ঝাঁজ এসে গিয়েছিল। শুভ্রা চ্যাটার্জিকে আঘাত দিতে আমি চাইনি। কেন? নিশ্চয়ই এটা ব্র্যান্ডের প্রতিক্রিয়া। একটু নেশা হলেই আমার এরকম হয়।
নিজেকে সামলে নিলাম। এটা ঠিক, শুভ্রা চ্যাটার্জির মনের মধ্যে এখন একটা দারুণ তোলপাড় হচ্ছে। এ সময় তার সহানুভূতির প্রয়োজন, তাকে আঘাত দেওয়া অমানবিকতা। ব্র্যান্ডিতে একটু চুমুক দিয়ে আমি হাসলাম, তারপর বললাম, মাঝে মাঝে আমার কথাবার্তা একটু রূঢ় হয়ে যায়, কিন্তু রাগিনি। রাগবো কেন আপনার উপর? আমার পায়ে খুব ঠান্ডা লাগছে, আমি চেয়ারের উপর পা তুলে বসবো? কিছু মনে করবে না? না না, বসুন না। উঠে গিয়ে আমি বিছানার ওপর থেকে আর একটা কম্বল এনে বললাম, এটা জড়িয়ে বসুন, আরাম লাগবে। কোন কোন জায়গায় খবর নিলেন আজ? নতুন কিছু পাওয়া গেল? না, সকলেরই কীরকম একটা দায় সারা ভাব। আসলে এত ট্যুরিস্ট এসেছে তো, সবাই তাই নিয়ে হিমশিম খাচ্ছে। কেউ আর অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে চাইছে না। একজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, অমনি সবাই ধরে নিয়েছে যে সেই লোকটি বুঝি মারাই গিয়েছে। এখানকার পুলিশ কি বলল? ওই একই কথা, সরকারি তদন্তের রিপোর্টে যা বলা হয়েছে তার বেশি আর কিছু বলার নেই। একটা লোক যে ইচ্ছে করে লুকিয়েও থাকতে পারে সে কথা ওরা কিছুতেই বুঝবে না। মিস্টার চ্যাটার্জি তো উডস্টক হোটেলে ছিলেন, ওর সব জিনিসপত্র সেখানেই পড়ে আছে? না, সে তো আমার ভাসুর যখন এসেছিলেন তার কাছেই সব দিয়ে দেওয়া হয়েছে। উডস্টক হোটেলেও আমি গিয়েছিলাম। ন্যাচারালি সে ঘরে এখন অন্য লোক আছে, হোটেলের লোকেরা কিছু বলতে পারল না। এরপর আপনি কি করতে চান? কি করা যায় তুমি বলো তো? আমি চুপ করে রইলাম, আমার কিছুই বলার নেই। একটুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর শুভ্রা চ্যাটার্জি হঠাৎ বললে, এ কি, তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, এটা ব্র্যান্ডি, আপনি খাবেন একটু? রক্ষে করো, আমার বিচ্ছিরি লাগে। আপনি খেয়ে দেখেছেন কখনো? হ্যাঁ, স্বাদটা আমার মোটেই ভালো লাগে না। তোমাদের ওইসব জিনিস আমি চেখে দেখেছি, সব রকমটাই, কোনোটাই ভালো লাগেনি। আমি খেলে আপনার আপত্তি নেই তো? আমি আপত্তি করলেও কি তুমি শুনবে? তোমার ওপর জোর করার যে কোনো রকম অধিকারই আমার নেই। ও তো প্রত্যেক সন্ধেবেলা বাড়িতে এসে হুইস্কি খেত। কমলেশ চ্যাটার্জি বড় ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই বিলেত বা আমেরিকা ফেরত হুইস্কি সেবী, তার উপর আবার স্বামী বিবেকানন্দের ভক্ত। সব মিলিয়ে ছবিটা একটু একটু স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু হুইস্কি সেবী লোকেরা কি চট করে সাধু হতে পারে? কমলেশ চ্যাটার্জির ছবি আমি দেখেছি, বয়স 40-এর কাছাকাছি, বেশ ধারালো চোখ ও নাক। সর্বত্যাগী হবার মতো কোনো চিহ্ন নেই। হুইস্কির নেশা ছাড়তেই তো এক একটা লোকের 6 মাস বা 1 বছর লেগে যায়। আপনি বলছেন উনি ইচ্ছে করে লুকিয়ে থাকতে পারেন, কিন্তু সেরকম কি লোকে করে? উনি নিশ্চয়ই ওর মেয়েকে এবং আপনাকে ভালোবাসতেন, হঠাৎ তাদের ভুলে গিয়ে। এরকম গল্পে হয়, কাছাকাছি জীবনের মধ্যে দেখা যায় না। আমাকে ভালোবাসতেন কি না জানি না, তবে বুলবুলের উপর টান ছিল। আপনাকে ভালোবাসতেন কি না জানেন না আপনি? সত্যিই জানি না। 11 বছর আগে বিয়ে হয়েছে, আমরা নিজেরাই বিয়ে করেছিলাম। আগে ভেবেছিলাম সেটা ভালোবাসা, পরে বুঝেছি আস্তে আস্তে এটা ঠিক ভালোবাসা নয়, সুখী হবার চেষ্টা। আমরা তো তাই করি। একজন কারুকে ভালো লাগে, তার চেহারা, সামাজিক অবস্থা এগুলোও ভেবে দেখি, তখন মনে হয় একে বিয়ে করলে সুখী হব। এরকমই হয় না? এর নাম কি ভালোবাসা? ভালোবাসার উন্মাদনা বলতে যা বোঝায় তা কখনো আমি টের পাইনি। না, ওর সঙ্গে আমার ভালোবাসা ছিল না, অন্তত গত 3-4 বছর। তবু পরস্পরকে মানিয়ে নেওয়া, খানিকটা স্নেহ বা যত্ন। শুভ্রা চ্যাটার্জি হঠাৎ টেবিলে মাথা রেখে কাঁদতে শুরু করলেন। কান্নাটি এমনই আকস্মিক যে আমি একেবারে শিউরে উঠলাম। অসম্ভব এই নির্জন জায়গা, তার চারপাশে এত অন্ধকার, তার মধ্যে একটি নারীর কান্না, মনে হয় যেন সমস্ত বিশ্ব প্রকৃতি কাঁদছে। শুভ্রা চ্যাটার্জির কান্নার ধরনটাই ওই রকম, আকস্মিক। আগের মুহূর্তেও বোঝা যায় না, কান্নার সময় ওর মনে থাকে না যে কাছাকাছি কোনো মানুষ আছে। এখন আমার কি করা উচিত? কোনো সান্ত্বনা দিতে পারি কি আমি? তবু উঠে গিয়ে পিঠে
হাত রেখে। না, আমার ভয় করে নিজেকেই। একবার ছুঁয়ে দিলেই যদি বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। কারুর কান্না দেখলেই আমার বড্ড কষ্ট লাগে, অথচ দৃশ্য হিসেবে একটি সুন্দরী রমণীর কান্না খুবই সুন্দর। আমি ভেতরে ভেতরে কষ্ট পেয়েও মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। শুভ্রা চ্যাটার্জি আমাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। কেন এই কান্না? ভালোবাসা ছিল না বলে? একটু পরে উনি মুখ তুলে চাইলেন। অশ্রুবর্ষণের কোনো চিহ্নই এখন আর নেই। বললেন, তোমার খুব ঘুম পাচ্ছে না তো? আমি আর একটু বসবো? হ্যাঁ, বসুন না, আমি অনেক পরে ঘুমোবো। বুলবুল জেগে থাকলে তো সব কথা বলা যায় না। আচ্ছা, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? হ্যাঁ, একটি মেয়েকে, ফরাসি মেয়ে, নাম মার্গারিট। ফরাসি মেয়ে? সে কোথায়? এদেশে থাকে? না, এদেশে নেই, তবে তার সঙ্গে দেখা হয়েছিল। সে এক লম্বা কাহিনী, সেই কথা আমি এখন বলতে চাই না, বরং আপনার কথাই শুনি। আমি খুব স্বার্থপর, তাই না? শুধু নিজের ব্যাপার নিয়েই তোমাকে বিব্রত করে রেখেছি। আর কেউ বোধহয় হঠাৎ প্রায় অচেনা মানুষকে এরকম এত দূর টেনে আনে না। আপনি কিছু না জেনে শুনে শুধুমাত্র সঙ্গী হিসেবে আমাকে সঙ্গে আনলেন। আমি তো খারাপ লোক হতে পারি? কেন, খারাপ মানুষ হবে কেন? বিনা কারণে কেউ কেন অন্য একজনের সঙ্গে খারাপ ব্যবহার করবে? তবু তো এরকম হয়। তোমাকে দেখে আমি বুঝেছি তুমি সেরকম কিছু করবে না। সেই জন্যই আমার সঙ্গে মাসির সম্পর্ক পাতাতে চেয়েছিলেন। কিন্তু আমি কোনো অনাত্মীয়া নারীর সঙ্গেই মাসি, পিসি, দিদি বা বোনের সম্পর্ক পাতাতে চাই না। নাই বা হলো সেরকম সম্পর্ক, বন্ধুত্বও তো হতে পারে। মেয়েরা কখনো পুরুষের বন্ধু হবার যোগ্য হয়ে উঠতে পারে না, তারা ভয় পায়। কেন, আমি তোমাকে ভয় পাবো? কখনো না। তুমি ভয় পাবে না? আমি সোজাসুজি তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। উনিও চোখ সরালেন না, যেন এটাই একটা ভয়ের পরীক্ষা। আমার আঙুলের ডগায় একটা জ্বালা জ্বালা ভাব। এক্ষুনি লাফিয়ে গিয়ে যদি শুভ্রা চ্যাটার্জিকে জড়িয়ে ধরি, উনি ভয় পেয়ে চেঁচিয়ে উঠবেন না? সেটা পরীক্ষা করে দেখার জন্য আমার দারুণ ইচ্ছে হলো। আমি ওকে জড়িয়ে ধরে বলবো, বোকা মেয়ে, এই শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে আলাদা আলাদা দূরে দূরে বসে থাকার চেয়ে একসঙ্গে থাকা অনেক ভালো নয় কি? কিন্তু আমার বুক কাঁপছে। এসব কথা মনে মনেই বলা যায়, মুখ ফুটে কোনো নারীকে কখনো বলিনি। সাহস বাড়াবার জন্য আমি ব্র্যান্ডির বোতলটা তুলে চুমুক দিলাম। সেজন্য চোখ সরাতে হলো। অমনি ঘোর কেটে গেল। শুভ্রা বললেন, তুমি অত বেশি খেও না, আর খেও না। হ্যাঁ, আমাকে এখনো আরো অনেকটা খেতে হবে। খেতেই হবে কেন? এই কথা থাক, অন্য কথা বলুন। কি আশ্চর্যভাবে তোমার সঙ্গে আমার আলাপ, তাই না? যদি আগে দেখা হতো। আগে দেখা হলে কি হতো তা জানি না, তবে এখন আমি শুধু নিজের কথা বলছি, তোমার কথা কিছুই শোনা হলো না। তোমার কথা তো কিছুই শোনা হলো না। আমি সামান্য লোক, আমার সম্পর্কে কিছুই জানবার নেই। তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? শুভ্রা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি একটা ছোট্ট মেয়ে। ছোট্ট মেয়ে? তুমি আমাকে হাসাতে চাও নাকি? আমি বয়সে তোমার সমানই হব। তোমার বয়স অনেক দিন আগে এক জায়গায় থেমে আছে। আমার বিয়েই তো হয়ে গেল 11 বছর। কমলেশ বলতো। কমলেশ? ও, তোমার স্বামী। আমি এতক্ষণ ভুলেই গিয়েছিলাম তার কথা। আচ্ছা, একটা কথার উত্তর দিন তো। আপনি বললেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তেমন ভালোবাসা ছিল না। তবু তবু আপনি তাকে এমন পাগলের মতো খুঁজতে এসেছেন কেন? তুমি এটা বুঝতে পারছো না? ও যদি সত্যিই মরে না গিয়ে থাকে, যদি পালিয়ে যায়, তাহলে আমাকে কত বড় অপমান করেছে।
ও যদি এমনি চলে যেতে চাইতো আমি কি ওকে আটকাতাম? আমার আত্মসম্মান নেই? কেন ও আমাকে কিছু না বলে চলে গেল? আপনি কষ্ট পাবেন বলে আমি এতক্ষণ বলতে পারছিলাম না। আমার ধারণা উনি বেঁচে নেই। ওর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিছু একটা দুর্ঘটনা ঘটেইছে। এরকম দুর্ঘটনা হতে পারে, তাতে তো কারো কিছু করার নেই। কষ্ট কি পাবো না? নিশ্চয়ই পাবো। এতদিন কাছাকাছি থাকার ফলে যে একটা সম্পর্ক দাঁড়ায়, সেটা প্রেম ভালোবাসা না হলেও কম কিছু নয়। কষ্ট হবেই। কিন্তু ও যদি ইচ্ছে করে চলে গিয়ে থাকে, তবে সেটা হবে আমার পক্ষে মারাত্মক অপমানের। সেটাই শুধু আমি জেনে যেতে চাই। আপনার স্বামী ছাড়া অন্য কারোকে ভালোবেসেছেন কখনো? জানি না। আমি হয়তো ভালোবাসতেই জানি না। কিন্তু ভালোবাসার জন্য একটা দারুণ প্রতীক্ষা ছিল মনের মধ্যে। বোধহয় শেষ পর্যন্ত বুঝতেই পারলাম না ভালোবাসা চাই না সুখ স্বাচ্ছন্দ্য চাই। আচ্ছা, তোমাকে তখন জিজ্ঞাসা করলাম তুমি কারুকে ভালোবেসেছো কিনা। তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললে। তোমার মধ্যে কোনো দ্বিধা নেই। আচ্ছা, তুমি আমাকে শিখিয়ে দেবে কিভাবে ভালোবাসতে হয়? আমি একটু হাসলাম। মেয়েরা ভালোবাসার কথা আলোচনা করতে ভালোবাসে, সত্যি কথাটা শুনতে চায় না। ভালোবাসার ওপর একটা রঙিন ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। আমি বললাম, না, তাতে একটু অসুবিধে আছে। কেন? আমার ভালোবাসার ধরনটা একটু উগ্র। আমার ভালোবাসার মধ্যে শরীরের একটা ব্যাপার আছে। রক্ত মাংসের শরীর ছাড়া কোনো ধোঁয়াটে ভালোবাসায় আমি বিশ্বাস করি না। আমি বোধহয় ভুল সময় তোমাকে কথাটা জিজ্ঞেস করেছি। দেশলাইটা নিচে পড়ে গিয়েছিল। ঝুঁকে সেটা তুলতে গিয়ে আমার চেয়ারটা একটু টলে গেল। শুভ্রা চ্যাটার্জি হাত বাড়িয়ে আমাকে ধরে ফেললেন। বললেন, তোমার নেশা হয়ে গিয়েছে, তুমি এবার শুয়ে পড়ো। না ভাই শুভ্রা, আমার নেশা হয়নি। কাঠের পাটাতনগুলো আলগা, এমনিতেই সব কিছু নড়বড় করে। তোমার হাতটা কি গরম। আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে শুভ্রা চ্যাটার্জি উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমি এবার যাই। আচ্ছা, তুমি কি এখনো এখানে বসে থাকবে? হ্যাঁ, অনেকক্ষণ। কেন? এমনি। আপনি যান না, শুতে যান। আমাকে একবার তুমি বলছো, একবার আপনি বলছো। আমি কিছু মনে করছি না, আমাকে তুমি বলতে পারো। ওতে কিছু যায় আসে না। সত্যিই কিছু যায় আসে না? তুমি আর কতক্ষণ এরকম একা একা বসে থাকবে? তাতে আপনার কি অসুবিধে হয়েছে? আপনি শুতে যান না। তুমি আবার আমার ওপর রেগে রেগে কথা বলছো। সত্যি আবার শুভ্রা চ্যাটার্জির ওপর আবার দারুণ রাগ হচ্ছে। ভেতরে ভেতরে দারুণ একটা ছটফটানি। কেন এই মহিলা আমাকে এখানে টেনে এনেছেন? কেন এমন নির্জন অন্ধকার রাত্রে আমার সামনে? আমি তো একটা নিতান্ত সাধারণ মানুষ। আমার কি লোভ, মোহ এসব থাকতে পারে না? বাইরে থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এলো। শুভ্রা চ্যাটার্জি শীতে কেঁপে উঠলেন। আমার শীত বোধ অনেকটা কমে গেছে। আমি শুভ্রা চ্যাটার্জির কথার কোনো উত্তর দিইনি, চুপ করে দাঁড়িয়ে রইলাম। যেন অনেক সময় কেটে গেছে, বহুক্ষণ। আমাদের দুজনের মাঝখানে একটা বিরাট স্তব্ধতার দূরত্ব। তাহলে আমি যাই? শুভ্রা চ্যাটার্জি আমার অনুমতি চাইছেন। কেন? আমি হাত তুলে বললাম, দাঁড়াও। আমি উঠে এসে ওর সামনে এসে বললাম, আচ্ছা শুভ্রা, তুমি যখন ছোট ছিলে, খুব ছোট না, কিশোরী, যখন তুমি বেনি দুলিয়ে স্কুলে যেতে, তোমার সেই সময়কার কথাটা বলো। শুভ্রা চ্যাটার্জির ভুঁড়োতে নদীর মতো বিস্ময়ের বাঁক ফুটে উঠল। তিনি বললেন, কেন সে কথা শুনে? হ্যাঁ বলো, সেই সব দিনের কথা, যখন তুমি কিশোরী, নিষ্পাপ, চোখে অনেক স্বপ্ন, সেই সব দিনের কথা। কি পাগলের মতো বলছো, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এটা কি গ্রিক? আমি তো খুব সরল কথা বলছি। তোমার ছোটবেলায় তুমি ফিরে যেতে পারো না, কিশোরী বেলায়? আমি কি আর সেখানে ফিরে যেতে পারি? পারো না? তুমি তাহলে কি জন্য, কি ফিরিয়ে নিতে এসেছো এখান থেকে? আমার মনে হলো শুভ্রা চ্যাটার্জি একটা কিছু বলার জন্য আমার কাঁধে হাত রাখবেন। আমি প্রায় হরিজনের মতো ত্রস্তভাবে ফিরে এলাম। পিছিয়ে গেলাম অনেকটা। তারপরে বুঝলাম না, উনি কপাল থেকে চুল সরালেন। দুর্গা প্রতিমার মতো মুখ, সেই মুখে দুঃখের আঁকামাকা রেখা। আমি যাই। বারবার এক কথা জিজ্ঞাসা করছো, এবার বুঝি ভয় করছে আমাকে? না, ভয় না। বুঝতে পারছি না, ভয় তোমাকে আমি পাচ্ছি না। আচ্ছা, অনেক উল্টোপাল্টা কথা বলেছি, দুঃখিত, কিছু ভেবো না।
কম্বলটা গা থেকে খুলে রেখে টেবিলের উপর নামিয়ে শুভ্রা বলেন, ঠিক আছে, শুয়ে পড়ো। শুভ্রা চ্যাটার্জি চলে গেলেন। তারপরে কিছুক্ষণ পরেই ওর তাঁবুর আলো জ্বলে উঠল। তারপরে তাঁবুর আলো নিভে গেল। 8 পরদিন সকাল থেকেই রটে গেল যে রাস্তার উপর থেকে পাথর সরাবার কাজ আগের দিন সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে গেছে। জম্মু থেকে বিশেষজ্ঞ দল এসেছে। আজ দুপুরের মধ্যেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আমরা এত দূর থেকেও ডিনামাইটের শব্দ শুনতে পেলাম। অন্যান্য তাঁবুগুলোতে এবং পহলগামের রাস্তায় সকলের ফিরে যাওয়ার তোড়জোড়। অনেকের রেলওয়ে রিজার্ভেশনের তারিখ পেরিয়ে গেছে, তাই নিয়ে দুশ্চিন্তা। আজ দুপুরেই 35খানা বাস ছাড়বে শ্রীনগরের উদ্দেশ্যে। সকালবেলা চা খেতে গিয়ে আমরা এই সমস্ত তথ্য সংগ্রহ করে আনলাম। ফিরে এসে বসলাম বড় তাঁবুতেই। শুভ্রা চ্যাটার্জির মুখখানা ম্লান। একবার বললেন, কাল রাত্রিরে আমার একদম ভালো ঘুম হয়নি, কিছুতেই ঘুম আসছিল না, একটু স্নান করতে পারলে ভালো হতো। তাঁবুর পিছনে পর্দা ফেলে একটা ছোট মতো স্নানের জায়গা করা আছে। আমি বললাম, আমি নদী থেকে 2 বালতি জল এনে দিচ্ছি, স্নান করে নিন। কিন্তু বুলবুল নদীতেই স্নান করবে বলে বায়না ধরেছে। কিছুতেই তাকে নিরস্ত করা গেল না। বারবার সে নদীর দিকে ছুটে যেতে চায়। নদীর জল সকালের দিকে আরও বেশি ঠান্ডা। ভোরবেলা মুখ ধোয়ার সময় একগাল জল নিয়েই কুলকুচো করতে গিয়ে মনে হয়েছিল যেন খুব গরম কোনো জিনিস মুখের মধ্যে ফেলে দিয়েছি। জলের সেই রকম অবস্থা। শুভ্রা চ্যাটার্জি মেয়েকে বারবার বকুনি দিয়েও সামলাতে পারছেন না। দুরন্ত মেয়ের সেই একই দাবি, নদীতে স্নান করবে। আমি বললাম, ঠিক আছে, আমি ওকে নদী থেকে চান করিয়ে নিয়ে আসছি। বুলবুল চোখ পাকিয়ে বলল, আমি কিন্তু ডুব দেব, তুমি আমার মাথায় মগে করে জল ঢালতে পারবে না। ঠিক আছে, ডুব দেবে, তাই চলো। আগে 2 বালতি জল তুলে শুভ্রা চ্যাটার্জির তাঁবুতে পৌঁছে দিলাম। তারপর বুলবুলকে বললাম, এবার চলো, চান করে উঠে কিন্তু কাঁদতে পারবে না। শুভ্রা চ্যাটার্জি শঙ্কিতভাবে জিজ্ঞাসা করলেন, কিছু হবে না তো? আমি বললাম, কোনো ভয় নেই, নদীর জল এরকম রানিং ওয়াটার, এতে কোনো অসুখ হয় না। বুলবুলের 2 হাত ধরে উঁচু করে ঝুলিয়ে নিয়ে এলাম নদীর ধারে। বড় বড় পাথরের ওপর পা ফেলে খানিকটা দূরে এলাম। প্রথমে অল্প জলে ওর পা ডুবিয়ে জিজ্ঞেস করলাম, কীরকম ঠান্ডা, এখনও চান করবে? বাচ্চাদের বোধহয় শীত বোধ কম, কিংবা ওইটুকু মেয়েরও জেদ সাংঘাতিক। সে তখনও বলল, হ্যাঁ করব। ডুব দেবে? হ্যাঁ দেব। খুব শক্ত করে ওর 2 হাত ধরে আমি গভীর স্রোতের মধ্যে ওকে একবার ডুবিয়েই তুলে আনলাম। কিন্তু তার আগে আমার সারা দেহে একটা ঝাঁকুনি লাগলো। কাজটা ঠিক হয়নি। স্রোতের টানটা এমনই তীব্র যে বুলবুল সমেত আমাকেও টেনে নিয়ে যেতে পারত, যদি আমার পা সামান্য পিছলে যেত। জল থেকে তোলার পরও বুলবুল দম আটকে যাবার মতো আহ আহ করে চিৎকার করছে। চোখ দুটি বিস্ফারিত হয়ে গেছে। আমি ওকে তোয়ালেতে জড়িয়ে কোলে করে ছুটে এলাম আমার তাঁবুতে। তারপর ওকে কম্বলের মধ্যে মুড়ে ফেললাম। সেই অবস্থায় কিছুক্ষণ রেখে তারপর মুছে দিলাম ওর মাথা আর গা। ও এখন সুস্থ হয়ে উঠেছে। দুষ্টুমি করে বলল, কাকু তুমি চান করবে না নদীতে? কি ভালো লাগে। বাইরে ঝকঝক করছে রোদ। জামা কাপড় পরিয়ে বুলবুলকে বাইরে রোদে এনে বসিয়ে দিলাম। কিন্তু ও তো ঠান্ডা হয়ে বসবে না এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে দৌড়োদৌড়ি করতে লাগলো। অর্থাৎ এখনও শীত কাটাচ্ছে। হালকা একটা প্রজাপতির মতন বুলবুল দৌড়তে দৌড়তে অনেক দূর চলে গেল। যাক, ক্ষতি নেই। ও এখন আর নদীতে চান করতে চাইবে না, জলে নামতেও চাইবে না। স্নান সেরে শুভ্রা চ্যাটার্জি একটা নতুন শাড়ি পরে বেরিয়ে এলেন। হালকা তুঁতে রঙের সিল্ক। ভিজে চুলে মেয়েদের মুখে একটা চিক্কন ভাব আসে। স্বতঃস্ফূর্তভাবেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, বাহ, বেশ দেখাচ্ছে। শুভ্রা একটু হাসলেন। তারপর বললেন, কমলেশ কত দূর যেতে পারে বলে মনে হয়? চন্দন বাড়ির দিকে কি গেছে? ওর কাছে ঠিক কত টাকা ছিল তার হিসেব তো জানি না, তবে ওর সুটকেসের মধ্যে বেশ কিছু টাকা পাওয়া গেছে।
তাই মনে হয় ওর পকেটে সামান্য কিছু টাকা থাকলেও বেশি কিছু ছিল না। অর্থাৎ উনি ইচ্ছে করে নিরুদ্দেশ হলে সব টাকা নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে যেতেন। কিন্তু কেউ যদি সাধু হতে চায় তাহলে কি টাকা পয়সার কথা চিন্তা করবে? শিক্ষিত সাধু সন্ন্যাসীদের টাকা পয়সা লাগে নিশ্চয়। তারা কি ভিক্ষে করে আহার্য জোটাতে পারে? অবশ্য উনি ইচ্ছে করে হোটেলের ঘরে সুটকেসের মধ্যে কিছু টাকা রেখে যেতে পারেন, যাতে অন্যদের এই ধারণা হয় উনি ইচ্ছে করে কোথাও চলে যাননি। হয়তো গোপনে ওর আরও কিছু টাকা ছিল। সে সম্ভাবনা খুবই কম। ওর ব্যাংকের অ্যাকাউন্ট যেমন ছিল তেমনই আছে। আলাদা টাকা আসবে কোথা থেকে? আপনি তাহলে কি করতে চান? আমরা এখন তাহলে এখানেই থাকবো? কাল রাত্রিরে আমাকে তুমি তুমি বলছিলে, আজ আবার আপনি বলছো কেন? ওহ, কাল কাল একটু নেশা হয়ে গিয়েছিল। কই, সেরকম তো মনে হয়নি। শুধু একটু অদ্ভুত ধরনের কথা বলছিলে। আমি তোমাকে আগ বাড়িয়ে তুমি বলেছি, তুমিও আমাকে অনায়াসেই তুমি বলতে পারো। তা পারি, কিন্তু বুলবুল কি ভাববে? এতক্ষণ ওর মাকে আমি আপনি বলছিলাম, হঠাৎ যদি তুমি বলতে শুরু করি। ও কিছু বুঝবে না। বাচ্চারা অনেক কিছু বোঝে। আমি তো বলছি, তাতে কিছু হবে না। আমার স্বামীর বন্ধুরা অনেকেই আমাকে তুমি বলে, এতে অস্বাভাবিক কি আছে? প্রথম দিনই এই কথা মনে পড়েনি? তখন তো তোমাকে ভালো করে চিনতাম না। ভালো করে না চিনেই বুঝি একজনকে তুমি বলে ডাকা শুরু করা যায়? তুমি আবার আমার সঙ্গে রেগে কথা বলতে শুরু করলে। আমার সঙ্গে কেউ এইভাবে কথা বলে না। আচ্ছা, এইমাত্র যদি কমলেশ চ্যাটার্জি এসে হাজির হন, তার কাছে কি পরিচয় দেবেন? বলবো তুমি আমার একজন নতুন বন্ধু? হঠাৎ গলা ছড়িয়ে শুভ্রা বলল, তুমি কি ভাবছো আমি আমার স্বামীকে ভয় করি? ও যদি ফিরে আসে আমি তারপরও ওর সঙ্গে থাকবো? কখনো না। ও আমাকে অপমান করেছে। আমি শুধু আসল সত্যিটা জেনে যেতে এসেছি। আমি একটু নরমভাবে বললাম, উনি যদি ফিরে আসেন উনি নিশ্চয়ই তোমার কাছে ক্ষমা চাইবেন। উনি তোমাকে অপমানিত করতে চাননি। ধর্মের টানে যারা ঘর ছাড়ে তারা কি কারুকে অপমান করতে চায়? চৈতন্যদেব কি তাঁর স্ত্রীকে অপমান করতে চেয়েছিলেন? অন্যদিকে টানটা হঠাৎ বেড়ে যায়, এই আর কি। ওসব বড় বড় কথা আমি শুনতে চাই না। আমার স্বামী চৈতন্যদেব নন, নিতান্ত সাধারণ মানুষ। তাহলে আমরা এখন কি করব? এখানেই থাকব? আমি একবার অমরনাথ পর্যন্ত যেতে চাই। অসম্ভব। কাল সন্ধেবেলা আমি ভালো করে খবর নিয়েছি, জুলাই মাসের আগে অমরনাথ যাওয়ার রাস্তা খুলবে না। এখন ওদিকে যাওয়া অসম্ভব। পায়ে হেঁটেও যাওয়া যাবে না, না। কিন্তু অসম্ভব কাজও তো কেউ কেউ করতে চায়। কমলেশ স্বামী বিবেকানন্দের ভক্ত। ও কি একবার চেষ্টা না করে ছাড়বে? তুমি জানো, পহলগামে হয়তো আমরা যেখানে আছি এই জায়গাতেই স্বামীজি তাঁবু খাটিয়েছিলেন। নিবেদিতা খ্রিস্টান বলে তাকে অমরনাথ যেতে দিতে অনেক সাধু আপত্তি করেছিলেন। শেষ পর্যন্ত গিয়েছিলেন তো তিনি। হ্যাঁ, কাল বললাম না, স্বামীজি নিবেদিতাকে অমরনাথের শিবের কাছে উৎসর্গ করেছিলেন। শেষ পর্যন্ত নাগা সাধুরা বিবেকানন্দকে সমর্থন করেছিলেন। ধর্মের গোঁড়ামিগুলো এরকম উদ্ভটই হয়। অমরনাথের রাস্তার চরণদাররা সবাই মুসলমান। একদল মুসলমান রাখালি তো প্রথম ওই গুহা আর বরফের শিবলিঙ্গ আবিষ্কার করে। তুমি আগে ওখানে গেছো? হ্যাঁ, অনেকবার। সেই জন্যই তো আমার যাওয়ার আর আগ্রহ নেই। শোনো, তোমাকে আমি জোর করে আটকে রাখতে চাই না। তুমি ইচ্ছে করলে আজই ফিরে যেতে পারো। আমি ওই দিকে একবার যাবার চেষ্টা করবই। এত দূর যখন এসেছি তখন শেষ না দেখে, এটা এক ধরনের পাগলামি ছাড়া কিছুই না। হয়তো তাই সবাই আমাকে জেদি বলে। তোমার মেয়েটিও তোমার মতোই জেদি হয়েছে। তুমি কাল রাত্রিরে অনেকক্ষণ জেগেছিলে? হ্যাঁ। আমাকে ডাকলে না কেন? তোমার সঙ্গে গল্প করতাম। আমারও তো ঘুম আসছিল না। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, একটু হাসিও পেল। এইরকমই হয়, কোনো জিনিসই ঠিক ঠিক মেলে না আমার। যাক, ভালোই হয়েছে। আমি বললাম, সে তো রাত্রিরের কথা। সে কথা হঠাৎ এখন কেন? এখন আমরা কি করব তাই ঠিক করতে হবে। এই জায়গা সম্পর্কে আমার যা অভিজ্ঞতা, তাতে আমি জানি নতুন লোকের পক্ষে এখানে আত্মগোপন করে থাকা, এমনকি সাধু সেজে থাকাও বেশি দিন সম্ভব নয়। এখানকার জঙ্গলে ফলমূল পাওয়া যায় না। পাহাড়ের ওপর শুধু পাইন আর পপলার গাছ।
সুতরাং বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করতে হলে কারুকে লোকালয়ে আসতেই হবে। তখন তার কথা জানাজানি হয়ে যাবে। যদি পাহাড়ের ওপর ছোট্ট কোনো গ্রামে গিয়েই সে থাকে, কে তার কথা জানবে? গভর্নমেন্ট থেকে যখন খোঁজ করা হচ্ছে তখন জানা যেতই। তবু আমি একবার ভালো করে খোঁজ করতে চাই। বেশ তো, ভালো কথা। তুমি আজ ফিরে যেতে চাও? আর তুমি পাহাড়ি রাস্তায় বুলবুলকে নিয়ে একা যাবে? আমাকে কি এতটা স্বার্থপর ভাবো? না, স্বার্থপর আমি। আচ্ছা, তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করা হয়নি। লোকে তো কাশ্মীরে সাধারণত একবারই আসে, তুমি দুবার এসেছো কেন? এর একটা কারণ আছে। ছেলেবেলায় আমি যখন স্কুলে পড়ি, বোধহয় ক্লাস 9-এ, আমার স্কুল থেকে কিছু ছাত্রকে কাশ্মীরে বেড়াতে আনা হয়েছিল। আমার ঘনিষ্ঠ বন্ধুরা এসেছিল, কিন্তু আমার বাবা আমাকে আসতে দেননি। ঠিক যে টাকা পয়সার অভাব ছিল তা নয়, তিনি একা আমাকে ছাড়তে চাননি। বন্ধুদের কাছে আমার কতটা অপমান হয়েছিল ভাবো। কান্নাকাটি করেছি, না খেয়ে থেকেছি, তবু বাবা আমাকে ছাড়েননি। তখন প্রতিজ্ঞা করেছিলাম, বড় হয়ে নিজে যখন টাকা রোজগার করব, বারবার যাব কাশ্মীর। এই তো সবে দুবার হলো, আরও অনেকবার। বাবা, তুমি তো দেখছি কম যেদিনও। এই সময় বুলবুল ছুটতে ছুটতে ফিরে এলো, আমার কাঁধে ঝাঁপিয়ে পড়ে বলল, কাকু তুমি যে বলেছিলে আমাকে সত্যিকারের ঘোড়া চড়াবে, চড়ালে না? আমি বললাম, হ্যাঁ চড়াবো, চলো। শুভ্রাকে ইশারা করলাম উঠে পড়তে। আমরা এগিয়ে এলাম ব্রিজের দিকে। খটাখট শব্দে অনেক তাঁবুর খুঁটি ওপড়ানো শুরু হয়ে গেছে। জনস্রোত চলেছে শহরের বাস স্ট্যান্ডের দিকে। সবাই ফেরবার জন্য ব্যস্ত। ব্রিজের কাছে এসে আমি একটু নিম্নস্বরে বললাম, তুমি একটু বুলবুলকে নিয়ে একা থাকো, আমি একটু এগোচ্ছি। কমলেশ চ্যাটার্জির ছবি একটা আমাকে দাও। শুভ্রা হাত ব্যাগ খুলে একটা ছবি বার করলো। স্যুট টাই পরা কমলেশ চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে আছে। ওর জন্য আমার দুঃখ হলো। নিশ্চয়ই আরও অনেক কিছু চাওয়ার ও পাওয়ার ছিল এই মানুষটির। ছবিটা হাতে নিয়ে আমি এগিয়ে গেলাম ঢালু জায়গাটার দিকে। এখান থেকে রাস্তাটা উঁচু হয়ে শহরে উঠছে। এখানে ঘোড়াওয়ালারা সবাই দাঁড়িয়ে থাকে। এখান থেকে রাস্তাটা উঁচু হয়ে আরও কিংবা কাছাকাছি দু একটা জায়গায় যাওয়ার সময় লোকেরা এইখান থেকে ঘোড়া নিয়ে বেড়াতে চায়। আজ অবশ্য এদিকে একদম যাত্রী নেই। আমি ঘোড়াওয়ালাদের জনে জনে ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করলাম এই লোকটিকে তারা দেখেছে কিনা। না, ওরা কেউ দেখেনি। গভর্নমেন্টের লোকও ওদের এই লোকটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিল। আমি অমরনাথ যাওয়ার কথা জানতে চাইলাম, সেখানে যাওয়া কি এখন কোনো ক্রমে সম্ভব? ওরা সবাই এক বাক্যে জানালো, প্রশ্নই ওঠে না। তবে ঘোড়া নিয়ে ওই রাস্তায় চন্দনবাড়ি পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু রাস্তায় এখনো অনেক জায়গায় বরফ, আর চন্দনবাড়ির ঠিক পরেই এমন বিশাল বরফের ঢল নেমে থাকে যা পেরোনা অসম্ভব। 3 সপ্তাহ আগে এই রাস্তায় আরও বেশি বরফ ছিল। সেই সময় ঘোড়া না নিয়ে পায়ে হেঁটে কমলেশ চ্যাটার্জি ওইদিকে কি যেতে চাইবে? যদি বদ্ধ উন্মাদ হয়ে গিয়ে থাকে তো সে আলাদা কথা। আর অসম্ভবকে সম্ভব করে অমরনাথে পৌঁছেই বা তার লাভ কি হবে? সেই বরফের শিবলিঙ্গ তো এখন দেখা যাবে না। এখন তো সেখানে সবই বরফ। এখানকার বরফ আর সেখানকার বরফে কোনো তফাৎ নেই। কমলেশ চ্যাটার্জি কি এমনই কাণ্ডজ্ঞান হারাবে? সব কথা ফিরে এসে শুভ্রাকে জানাতেই সে বলল, আমি তাহলে অন্তত চন্দনবাড়ি পর্যন্ত একবার দেখি। আমি বুঝে গেছি এই জেদি নারীকে কিছুতেই নিরুদ্যম করা যাবে না। চন্দনবাড়ি পর্যন্ত যাওয়াই যাক। সেখানে গিয়ে সে নিজের চোখে দেখুক আর সামনে এগোবার পথ নেই। 2টো ঘোড়া ভাড়া করলাম। বুলবুল আলাদা একটা ঘোড়ায় চড়তে চায়, সে অন্য কারোর সঙ্গে যাবে না। কিন্তু ওর জন্য আলাদা একটা ঘোড়া নেবার কোনোই প্রশ্ন ওঠে না। প্রথম কিছুটা পথ বুলবুলকে আমার ঘোড়ায় চাপিয়ে আমি হেঁটে হেঁটে গেলাম পাশে পাশে। ঘোড়াওয়ালা দুটোই প্রায় বাচ্চা ছেলে, তারা বুলবুলকে ধরে রইল। শুভ্রাকে কারুর ধরার দরকার নেই, তার ঘোড়ায় চড়ার অভ্যাস আছে। ঘোড়ার উপর তার রিজু হয়ে বসে থাকা মূর্তি প্রায় কোনো রাজেন্দ্র রানীর মতো দেখায়। আমি ঘোড়ায় চেপে বিশেষ আরাম পাই না, অভ্যেস নেই বলে ভয় ভয়ও করে। এখানকার ঘোড়াগুলো অবশ্য ছোট ছোট আর এমনই শিক্ষাপ্রাপ্ত যে কিছুতেই দৌড়ায় না, শুধু হাঁটি হাঁটি পা পা করে। কিন্তু হঠাৎ হঠাৎ ঘোড়াগুলোর গায়ে
ছোপটি মারলে এমন তরবর শুরু করে যে তখন বিচ্ছিরি লাগে। আর এই ঘোড়াগুলোর আর একটা দোষ, এরা একেবারে খাদের ধার ঘেঁষে ঘাস খাওয়ার জন্য মুখ বাড়ায়। তখন যে পিঠে একটা সওয়ারি আছে সে কথা ভুলে যায় ওরা। সেই সময় খাদের মধ্যে একবার হুমড়ি খেয়ে পড়লে একেবারে ঢাকি শুদ্ধ প্রতিমা বিসর্জন। সমতল ছেড়ে রাস্তাটা পাহাড়ে উঠেছে। এই পাহাড়ের ওপর দিয়ে 10 মাইল পথ, তারপর চন্দনবাড়ি। খানিকটা দূরে যাবার পরই বিশাল বিশাল পাহাড় গোল হয়ে আমাদের ঘিরে দাঁড়ালো। প্রতিটি পাহাড়ের মাথায় বরফের মুকুট, না মুকুট বলা চলে না, উচিত বলা বরফের রাজপ্রাসাদ। প্রত্যেকের আলাদা রূপ। লিদ্দার নদী আমাদের পাশে পাশে ঠিক চলেছে। এক এক সময় সে দৃষ্টির আড়াল হয়ে যায় বটে, কিন্তু আবার একটু বাদেই ফিরে আসে। বেশ কিছুক্ষণ সে ছিল আমাদের খুব কাছাকাছি, এখন চলে গেছে পাহাড়ের অনেক নিচে। কোথাও সে জলপ্রপাত হয়ে বিপুল শব্দে নিচে লাফাচ্ছে, কোথাও তার ওপর নুয়ে পড়েছে বড় বড় গাছ। প্রায় সে এদিক ওদিকের পাড় ভাঙে। বুলবুল ওর মায়ের ঘোড়ায়, আমার ঘোড়াটি তার পাশে পাশেই যাচ্ছে। আমাদের পথ ক্রমশ ওপরে উঠে আসছে। বুলবুলকে এখন তুলে দিয়েছি ওর মায়ের ঘোড়ায়। ঘোড়াগুলো এত বেতরিবাদ যে লাগাম টানলেও অন্যদিকে যায় না। ওরা শুধু মালিকের কথা ছাড়া আর কারো কথা শোনে না। বুলবুল এতে বেশ মজা পাচ্ছে। কাছাকাছি এলেই চেঁচিয়ে উঠছে, আমরা ফার্স্ট হবো, আমরা ফার্স্ট হবো, মা তুমি আগে চলো। বেশ কিছু দূর আসবার পর একটা জায়গায় কাঠের খটাখট শব্দ পেলাম। একটা বাঁক ঘুরতেই ব্যাপারটা স্পষ্ট হলো। নতুন কাঠ দিয়ে ব্রিজ সারানো হচ্ছে। ঘোড়াওয়ালাদের কাছে শুনলাম এই ব্রিজটা বেশ কিছুদিন হলো ভেঙে গিয়েছে। মাত্র 3 দিন আগে এটা সারাইয়ের কাজ শুরু হয়েছে। তখন এদিক থেকে ওই দিকে যাবার কোনো প্রশ্নই ওঠে না, যাবার কোনো রাস্তাও ছিল না। ওপার থেকে এপারেও কেউ আসতে পারত না। শুভ্রা কোনো কথা বলল না, সে গম্ভীরভাবে সামনের দিকে চেয়ে রইল। ব্রিজটা পেরিয়ে যাবার খানিক পরেই একটা ছোট্ট লোকালয় এলো। সেখানে একটি চায়ের দোকান আছে, অন্যরকম পানীয়ও পাওয়া যায়। সেখানে নেমে পড়লাম ঘোড়া থেকে। দোকানের মধ্যে ঢুকে আমি কমলেশ চ্যাটার্জির ছবিটা দেখালাম। না, ওই লোককে সে দেখেনি। এদিক দিয়ে এরকম লোক কি কোনো কেউ যায়নি? হ্যাঁ গেছে, সাহেবরা গেছে আর 2-4 জন দেশি লোক। ব্রিজটা ভাঙবার আগে কিছু লোক গেছে। এদিকে কোনো নতুন সাধু এসেছে? না। কোনো বাঙালি বাবু এদিকে একা আছে? না। গভর্নমেন্টের লোকেরাও তাকে এই কথা জিজ্ঞেস করেছিল কিছুদিন আগে। শখের গোয়েন্দারা অনেক রকম চমকপ্রদ উপায় বার করে বটে, কিন্তু আমার সেরকম কিছু জানা নেই। তার বদলে শুভ্রা চ্যাটার্জি যদি আমার চেয়ে কোনো গোয়েন্দার সাহায্য নিতেন তাহলে ভালো হতো। দেখা যাচ্ছে গভর্নমেন্টের অনুসৃত পন্থার চেয়ে নতুন কিছু করতে পারছি না আমরা। এই দোকানে 1 কাপ করে চা 1 টাকা দাম। কাপে করে চা দেয় না অবশ্য, দেয় গেলাস ভর্তি করে। সেই গরম চা ভর্তি গেলাসটা 2 হাতে দিয়ে ধরে থাকতে বেশ আরাম লাগে। গেলাসের মধ্যে জিনিসটাকে অবশ্য চা বলা যায় আর না, খাঁটি ভেড়ার দুধে একটা বুনো পাতার গন্ধ। তাও খেতে খারাপ লাগে না। ঘোড়াওয়ালারা তাড়া দিচ্ছে, ওরা চন্দনবাড়িতে থাকবে না, আজই ফিরে আসবে। আমাদের বেরুতে বেশ দেরি হয়ে গেছে। ফেরার সময় যদি অন্ধকার হয়ে যায় তাহলে খুব মুশকিল হবে ওদের। মাঝে মাঝে রাস্তা খুব খারাপ। সেখান থেকে বেরোবার পর প্রকৃতি আরও নিবিড় হয়ে এলো। চারিদিকে শুধু পাহাড়, তার মধ্যে আমরা মাত্র কয়েকটা বিন্দু। এখানে এলে মনটা এমনিতেই ভারী হয়ে আসে। কমলেশ চ্যাটার্জিকে খোঁজার উপলক্ষে হলেও এই রাস্তায় আমি দ্বিতীয়বার এসে ভুল করিনি। না এলেই ভুল করতাম। শুভ্রাকে আমি এই সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ এর আগে একবার সে বলেছিল যে কাশ্মীরে সে দৃশ্য দেখতে আসেনি। প্রকৃতি দেখার দিকে মন এখন তার নেই। এই রাস্তাটা এখন ফাঁকা হলেও 2 সপ্তাহের মধ্যে পর্যটকের ভিড়ে ভরে যাবে। পহলগাম থেকে অনেকেই চন্দনবাড়ি পর্যন্ত বেড়াতে আসে ঘোড়া নিয়ে। তারপর জুলাই মাস থেকেই তীর্থযাত্রীদের অগণন শোভাযাত্রা। এর চেয়ে ঢের দুর্গম পাহাড়ি পথ আছে। পর্বত অভিযাত্রীরা আরও কত বিপদের মধ্যে দিয়ে যায়। তবুও অস্বীকার করা যাবে না, পহলগাম থেকে চন্দনবাড়ির পথ
অত্যন্ত সুন্দর পথ। এই পথের দৃশ্য পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য, বলা যায় শ্রেষ্ঠ দৃশ্যগুলির মধ্যে একটি। মাঝে মাঝেই মেঘ নিচু হয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, দু এক পশলা ভিজতেই হচ্ছে, কোনো উপায় নেই। রাস্তার এক একটা জায়গায় এমন ফাঁকা যে কাছাকাছি কোনো বড় গাছ পর্যন্ত নেই যে দাঁড়াবো। রেনকোট আর শেষ পর্যন্ত আমার কেনা হয়নি। শুভ্রার সঙ্গে একটা রেনকোট আছে, সেটা দিয়ে সে বুলবুলকে সদ্য ঢেকে নিয়েছে। শুভ্রা আমার দিকে তাকিয়ে বলল, তুমি এরকম বৃষ্টিতে কতক্ষণ ভিজবে? আমি হেসে বললাম, কি করব, উপায় তো নেই। তারপর বলল, তোমার যদি ঠান্ডার বসে যায় কিছু হবে না, রোদ্দুর উঠলেই তো শুকিয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, একটা কোনো গাছতলা এলেই আমরা দাঁড়াবো। কিন্তু কতক্ষণ দাঁড়াবে? পাহাড়ের ওপর এরকম বৃষ্টি মাঝে মাঝেই হবে। একজন ঘোড়াওয়ালা একটা ব্যবস্থা করে দিল। ওরা দুজন অনর্গল ভিজছে, ওদের কোনো ভ্রক্ষেপ নেই। এতখানি রাস্তা ওরা আমাদের সঙ্গে দৌড়তে দৌড়তে আসছে তো বটেই। এই পাহাড়ে আমরা 100 গজ দৌড়লেই হাঁপিয়ে যাব। ওদের একজন তার ঘোড়ার জিনের তলা থেকে এক টুকরো তেরপল টেনে বার করলো, সেটা আমার হাতে দিয়ে বলল, এটা জড়িয়ে নিন। সেই তেরপল গায়ে মাথায় জড়িয়ে এমন কিম্ভূত কিমাকার চেহারা হলো, বুলবুল আমাকে দেখে খিলখিল করে হাসতে লাগলো। শুভ্রাও হাসি চাপতে পারছে না। প্রায় আধ ঘন্টা বাদে আমরা প্রথম হিমবাহের সামনে এসে উপস্থিত হলাম। প্রায় 200-300 গজ জুড়ে বিশাল এক হিমবাহ নেমে গেছে পথের ওপর দিয়ে। অনেক নিচে লিদ্দার নদী। কেউ কোদাল দিয়ে বরফের খানিকটা কেটে কেটে একটা রাস্তা বানাবার চেষ্টা করেছিল, কিন্তু ওপর থেকে আবার বরফ গলে গলে সে রাস্তা প্রায় বুঝে গেছে। তবু রাস্তার আওয়াজ দেখা যায়। এর ওপর দিয়ে ঘোড়ায় চড়ে যাওয়া অসম্ভব, কোথাও বরফ সামান্য পাতলা থাকলে আর দেখতে হবে না। ঘোড়াওয়ালারা বলল, ওরা আগে ঘোড়া দুটোকে নিয়ে যাবে। ঘোড়ারা তাদের অনুভূতি দিয়ে বোঝে যে কোনখান দিয়ে যাওয়া যায়, কোনখান দিয়ে যাওয়া যায় না। শুভ্রা মুখ ঘুরিয়ে চারদিকটা দেখছে। চতুর্দিকে পর্বত শৃঙ্গগুলি যেন আরও আমাদের কাছে এগিয়ে এসেছে। নির্জনতা এখানে জীবন্ত হয়ে উঠেছে। যে দিকটি থেকে হিমবাহ নেমেছে সেই গিরিচূড়ার দিকে আঙুল দেখিয়ে শুভ্রা জিজ্ঞেস করলো, এটার নাম কি? আমি বললাম, সবগুলো শিখরের নাম তো জানি না, এখানকার লোকেরাও জানে কিনা সন্দেহ। তবে ডান দিকের কোণে ওই যে পাহাড়টার মাথা উঁচু করে আছে, ওটাই শেষনাগ। ওর গা দিয়ে অমরনাথে যেতে হয়। লিদ্দার নদী ওইখান থেকেই এসেছে। শুভ্রা বলল, এখানে হেলে মনে হয় না মানুষের দুঃখ কত ছোট? এত বিরাট জিনিস দেখলে দেবতা কিংবা ঈশ্বরের কথা মানতে ইচ্ছে করে। এই সব কিছুর মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। এর তুলনায় আমাদের দুঃখগুলো কত সামান্য। এখন যেন বুঝতে পারছি কোনো আকর্ষণে কোনো আকর্ষণে মানুষ কখন এখানে এসে থাকতে চায়। আরও একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। 3 দিন আগে তোমাকে চিনতাম না, অথচ আজ এই পাহাড়ের কোলে একটা পাথরের ওপর আমরা বসে আছি। যেন আগে থেকেই নিয়তি দ্বারা নির্দিষ্ট করা ছিল, অথচ আগে কখনো ভাবিনি। তোমার আশ্চর্য লাগছে? আমি বললাম, হ্যাঁ, তবে পথে বেরিয়ে মানুষের সঙ্গে এরকম দেখা হয়ে যায়। শুভ্রা বলল, হ্যাঁ, পথে বেরিয়েই তো। সবার সঙ্গে তো পথেই দেখা। একমাত্র নিজের মা ছাড়া মানুষ তো আর সবাইকে পথে বেরিয়েই চেনে। তাও সবার সঙ্গে পুরোপুরি চেনাশোনা হয় না। দেখা হয় কিন্তু চেনা হয় না। তোমাকে আমি এখন যেমন চিনতেই পারছি না। আমি তো সামান্য মেয়ে, আমার মধ্যে চেনা অচেনার কিছু নেই। তবু কাল রাত্রে মনে হচ্ছিল তুমি অনেক দূরের, বহু দূরের কেউ। শুভ্রা আর কোনো কথা না বলে আমার হাতের উপর একটা হাত রাখলো। তখন আমার মনে হলো, একটু স্পর্শে মানুষ কত কাছাকাছি চলে আসে, কত স্বাভাবিক হওয়া যায়। বুকের মধ্যে ভার ভার ভাবটা আর নেই। পাতলা মেঘগুলো ধোঁয়ার মতো উঠছে। এক এক সময় চোখের সামনে থেকে সমস্ত পাহাড় আড়াল হয়ে যায়, আবার সরে যায় মেঘ। সব মিলিয়ে এই নৈসর্গের মধ্যেও যেন অনৈসর্গিক কোনো উপলব্ধি আসে। মানুষ তো এত বিরাটের কাছে খুব কাছাকাছি আসে না, খুব বেশি সময়ও পায় না আসার, উপায়ও নেই। তাই এরকম জায়গায় মুগ্ধতার চেয়ে বেশি এক ধরনের আবিষ্টতা তাকে পেয়ে বসে। তারই নাম বোধহয় সন্ন্যাস। শুভ্রা এক দৃষ্টে সেই ধোঁয়া ধোঁয়া মেঘ দেখছে। সে বলেছিল এবার তার প্রকৃতি দেখার মন নেই, কিন্তু এখন সে অভিভূত হয়ে পড়ছে। সে আবার আস্তে আস্তে বলল, আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা খুব কাছেই স্বর্গ। এই পাহাড়গুলো যেন সেখানে যাবার সিঁড়ি। এই যে মেঘ,
ঠিক ধূপের ধোঁয়ার মতো। মনটা এত শান্ত হয়ে যাচ্ছে, সত্যি এসব জায়গা থেকে ফিরতে ইচ্ছে করে না। আমি একটা সিগারেট ধরালাম। ঘোড়াগুলো খুব সাবধানে পা ফেলে ফেলে এইমাত্র অন্যদিকে পৌঁছলো। এবার ছেলে দুটি পিছন ফিরে আসছে। ওরা পিছলে যাওয়ার ভয়ে ওদের হাতের ছোপটি দিয়ে ভর রাখছে বরফের উপর। আমাদেরও সঙ্গে একটা লাঠি থাকলে হতো। কাছাকাছি সেরকম কোনো গাছ নেই যে ভেঙে নেব। আমি গাছ খোঁজার চেষ্টায় উঠে দাঁড়ালাম। প্রায় সঙ্গে সঙ্গে মা বলে একটা চিৎকার শুনলাম। তারপরে শুভ্রার আর্তনাদ, বুলবুল। এতক্ষণের জন্য একটু অন্যমনস্ক হয়ে বুলবুলকে দেখিনি। সে নিজের খেলবার ফলে একটা ফড়িং ধরার জন্য ছুটে গিয়েছিল। এখন সে বরফের উপর গড়াচ্ছে। শুভ্রা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাকে ধরবার জন্য ছুটল। আমি বুলবুলকে বাঁচাবার কোনো রকম চেষ্টা নামাত্র না করে শুভ্রার একটা হাত চেপে ধরার চেষ্টা করলাম। পারলাম না নিজেও তাল সামলাতে। সঙ্গে সঙ্গে আমি উল্টো দিকে ফিরে একটা পাথর চেপে ধরলাম। আমার ধাক্কায় শুভ্রা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। এর মধ্যে একটা ঘোড়াওয়ালা ছুটে এসে শুভ্রাকে মাটির সঙ্গে ঠেসে ধরেছে। অন্য ঘোড়াওয়ালাটি হিমবাহের ওপর দিয়ে কোনাকুনি ছুটে গিয়ে বুলবুলকে পেরিয়ে গেল। তারপর বরফে পা গেঁথে দাঁড়িয়ে বুলবুল গড়িয়ে তার কাছে আসতেই বুকে জড়িয়ে ধরল। শুভ্রা ঘোড়াওয়ালাটিকে ঠেলে সরিয়ে উঠে পাগলের মতো চেঁচাতে লাগলো, বুলবুল, বুলবুল, বুলবুল। আমি এবার সাবধানে ওর কাছে গিয়ে বললাম, সব ঠিক আছে, ওই তো বুলবুলকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? শুভ্রা তখনও বুঝতে পারেনি কেন আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর ঘোড়াওয়ালাটাই কেন ওকে মাটির ওপর চেপে ধরেছিল। ঘোড়াওয়ালাটাই তাকে বুঝিয়ে দিল। সে ঝাঁঝালো ভাষায় শুভ্রাকে অনেকক্ষণ ধরে ধমকে বলল, মাইজি কি জানে না পাহাড়ের ওপরে অনভিজ্ঞ হয়ে অন্যকে বাঁচাবার চেষ্টা করে দৌড়তে থাকলে সেই আগে মরে? বরফ এখন শক্ত আর পিচ্ছিল হয়ে ওঠে, হাত দিয়ে ভাঙা পর্যন্ত যায় না। প্রায় আধ মাইল নিচে নদী, সেই পর্যন্ত গড়িয়ে পড়লে শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়ের দিকে কেউ এসে নিচে দৌড়ায়? এ তো ওই লের কি শুধু নয়, তুমিও তো মরে যেতে। শুভ্রার এখনো ঘোর কাটেনি। বুলবুলকে সে হাত বাড়িয়ে কোলে নিয়ে নিজেই বসে রইল, আর উঠতে পারছে না। বিহবলের মতো বলল, বুলবুল যদি মরে যায় কি করতাম? আমি বললাম, কিছু তো হয়নি, উঠে পড়ো। পাহাড়ে এরকম প্রায় মরে যাবার মতো অনেক ঘটনা হয়, কিন্তু কিছু হয় না, যা হবার তো হয়েই গেছে। শুভ্রা তবু বুলবুলের মাথায় হাত বুলোচ্ছে, চুলগুলো ঘেঁটে ঘেঁটে দেখছে যদি কোথাও লেগে থাকে। আমি বললাম, কি বুলবুল, কেমন লাগলো বেশ গড়িয়ে 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 গড়িয়ে? বুলবুল বলল, আমার একটুও লাগেনি। আরও যাবে নাকি? হ্যাঁ যাব, এসো আমরাই তোমাকে গড়িয়ে ফেলে দিই। ঘোড়াওয়ালাদের হাত ধরে ধরে হিমবাহটা পার হলাম। নিচের দিকে তাকালে বুক দুরু দুরু করে। খানিকটা ঢালু হয়ে যাওয়ার পর একদম খারাপভাবে নেমে গেছে নদীতে। সেখানে লিদ্দারের জল ফুলে ফেপে লাফাচ্ছে একেবারে। জলের মধ্যে সাদা সাদা বরফের চাই ভাসতে দেখা যাচ্ছে। আবার ঘোড়ায় উঠলাম এপারে এসে। কিছুটা যাবার পর আরও দুবার বরফ পাওয়া গেল, তবে আগেকার মতো ঢালু নয়, প্রায় সমতল। বরফও বেশ নরম, অনেকটা প্যাচ প্যাচে কাদার মতো। এখানেও আমরা কিছুক্ষণ থেমে বুলবুলকে বরফের উপর খেলা করতে দিলাম। মুঠো মুঠো বরফ তুলে গোল্লা পাকিয়ে সে আমাদের গায়ে ছুঁড়ে মারছে। ঠিক বরফের ওপর এলে শীত তেমন বেশি লাগে না, গায়ে বরফ পড়লেও জামা কাপড় ভেজে না। আর এক জায়গায় ঘোড়া থেকে নেমে খানিকটা হাঁটতে হলো। এখন বরফ নেই, কিন্তু রাস্তার মাঝখানটা ভেঙে বসে গেছে। সেখান দিয়ে ঘোড়া পার করার উপায় নেই। খানিকটা পিছিয়ে এসে খাড়া পাহাড়ের উপর উঠতে হলো। বুলবুল অবশ্য বসে রইল ঘোড়ার পিঠে। আমি আর শুভ্রা হাঁটতে লাগলাম। জায়গাটা ছোট ছোট আলগা পাথরে ভর্তি, খুব সাবধানে পা ফেলতে হয়। শুভ্রা নিচে থেকে আমার একটা হাত চেপে ধরলেও খুব শক্ত করে। দুজনে ধরে ধরে উঠলে ব্যালেন্স হারাবার ভয় কম থাকে। শুভ্রা বলল, সবাই কি এত কষ্ট করে এই পথ দিয়ে যায়? আগেকার তীর্থযাত্রীরা নিশ্চয়ই এর থেকেও বেশি কষ্ট করত। তখন তো এরকম রাস্তাও ছিল না। তবে 2-1 সপ্তাহ পরে টুরিস্ট সিজন শুরু হয়ে গেলে এই সমস্ত ভাঙা রাস্তা ঠিকঠাক হয়ে যাবে, তখন এত কষ্ট হবে না। স্বামী বিবেকানন্দ যখন এই পথ দিয়ে যান তখন তাঁর শরীর ভালো লাগতো না। এই সমস্তই আমি কমলেশের কাছে শুনেছি। ওর মুখে সবসময় বিবেকানন্দের কথা শুনতাম। ও খুব বিবেকানন্দের বই পড়তো। আচ্ছা,
মাঝপথ থেকে কেউ ফিরে যায় না? এরকম কষ্ট করে এসে কেউ কি ফিরে যেতে চায়? তবুও আমি বলি, কমলেশ বোধহয় অমরনাথে যায়নি। এই সময় কেউ অমরনাথে যেতে পারে না। চন্দনবাড়ি গিয়ে সেটা বোঝা যাবে। চন্দনবাড়ি পৌঁছতে প্রায় 2টো বাজলো। আগের বার এসে দেখেছিলাম এখানে 3-4টি খাবারের দোকান আর কয়েকটি চটি। এখন যাত্রী সমাগম নেই বলে কোনোটাই খোলা নেই। আমাদের সঙ্গে অবশ্য পাউরুটি আর জেলি আছে। তবে এক চটিওয়ালাকে ধরে গরম গরম ভাত আর ভিন্ডির সবজি তৈরি করে দিতে রাজি করালাম। একটা পাকা ট্যুরিস্ট বাংলোও তৈরি হয়েছে। নেহাত রাত্রে থাকতে হলে এখানে ঘর পাওয়া যাবে। খাওয়া দাওয়ার আগেই শুভ্রার সামনের রাস্তাটা আরেকটু এগিয়ে দেখতে চায়। ঘোড়াওয়ালা থেকে সবাই বলল একটু পরেই রাস্তা একেবারে বন্ধ। এই সময় কেউ অমরনাথে যায় না। সেখানে কোনো মানুষজন থাকে না। 2-1জন সাধু অবশ্য থাকে। সেই সব সাধুরা কিভাবে যায়, কি খায়, কোথায় থাকে কেউ বলতে পারে না। শুভ্রা আর বুলবুলকে নিয়ে আমি এগিয়ে গেলাম। বেশি দূর যেতে হলো না। চন্দনবাড়ি একটা ছোট্ট উপত্যকা। 200-300 গজ যেতেই আবার পাহাড়ের দেশ। প্রথমে একটা নিকষ কালো রঙের শক্ত চেহারার বরফিন খাড়া পাহাড় আছে। সেটা যেন অমরনাথের সিংহদ্বার। সেটার পাশ দিয়ে আসতেই সামনে জেগে উঠল এক ধবল দেশ। যত দূর চোখ যায় শুধু বরফ। সামনের দিকে সমস্ত পাহাড় থেকে নেমে এসেছে বিরাট মহিমাময় বরফের ঢল। ওপরের দিকে তাকালে মনে হয় সেই হিমবাহ যেন নেমে এসেছে আকাশ থেকে। হতে পারে এটা একটা সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি মানুষের জন্য নয়। যে লিদ্দার নদী সারা পথ আমাদের সঙ্গে সঙ্গে আসছিল, এখান থেকে সে ঢুকে গেছে ওই হিমবাহের নিচে। এরপর থেকে সে অদৃশ্য। স্পষ্ট দেখা যায় লিদ্দার নদীর উপর ঝুঁকে পড়েছে একটা বরফের দেওয়াল। তার তলা দিয়ে নেমেছে অবিকল স্তম্ভের মতো মোটা মোটা বরফের চাই। আমরা স্তম্ভিতভাবে সেই হিমবাহের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। কোনো ধর্মমত হয়তো এই মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন হামাগুড়ি দিয়ে এটা পার হবার চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের পক্ষে তো আর এগোনো সম্ভব নয়। শুভ্রাকে সেটা বোঝাতে হলো না, সে বুঝে গেছে। হিমবাহের যে দিকটা রাস্তার সঙ্গে মিশেছে তার কাছাকাছি খানিকটা অংশ তেমন ঢালু নয়। সেখানে ছড়িয়ে আছে বরফ চূর্ণ। সেখানে স্থানীয় কিছু ছেলে মেয়ে খেলা করছে। বরফ দিয়ে তারা তৈরি করছে একটা দানবের মূর্তি। বুলবুল বলল, নীলু কাকু, আমি ওখানে যাব? সেখানে কোনো বিপদের ভয় নেই বলেই বললাম, যাও, কিন্তু এক্ষুনি আসবে, বেশি দেরি করবে না। শুভ্রা বলল, চলো। নদীটা কি করে বরফের নিচে ঢুকলো একটু দেখে আসি। এখান থেকে একেবারে খাড়া নিচে নদীটাকে দেখা যায়। হিমবাহের নিচে অন্ধকার গহ্বরে সে ঢুকে গেছে। অদ্ভুত দৃশ্য ঠিকই। নদীর দিকে কয়েক পা মাত্র এগিয়েছে, এমন সময় শুভ্রা থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে, চক্ষু স্থির। তার দৃষ্টি অনুসরণ করে আমি তাকালাম। নদীর ধারে একটা চৌকো পাথরের ওপর জোড়াসনে বসে আছেন একজন মানুষ, সামনের পাহাড়ের দিকে স্থিরভাবে তাকিয়ে। গায়ে একটা সাদা পাঞ্জাবি, মাথার চুলও সাধারণ মানুষের মতন, কিন্তু লোকটি এমনই ধ্যানমগ্ন যে মনে হয় যেন শরীরটি পাথরের মূর্তি দিয়ে গড়া। এই কি কমলেশ চ্যাটার্জি? আমার চকিতে মনে পড়ল ছবিটা তো এখানকার লোকজনকে দেখানো হয়নি। 2-1টি চটির বারান্দায় কাঁচা প্যান্ট শার্ট ঝুলতে আমি দেখেছি বটে। তার মানে বাইরের মানুষ 2-1জন এখানে আছে। তাহলে এই কমলেশ চ্যাটার্জি? উত্তেজনায় আমার বুক ধকধক করতে লাগলো। সেই সঙ্গে একটা আরামও বোধ করলাম। যে কোনো জিনিসই খুঁজে পেতে আরাম লাগে। শুভ্রা ফিসফিস করে বলল, আমি যাব না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? ইনি কি কমলেশ? জানি না, হোক না হোক আমি যেতে চাই না ওখানে। কেন? চুপ, চলো আমরা ফিরে যাই। সে কি? আচ্ছা ঠিক আছে, আমি কি ওকে ডেকে আনছি? না। শুভ্রা আমার হাতটা চেপে ধরল। বুঝতে পারলাম ও কাঁপছে থর থর করে। উত্তেজনায় ওর বিপরীত প্রতিক্রিয়া হয়েছে। আমায় মিনতি করে বলল, প্লিজ, ও যেন না আমায় দেখতে পায়, এক্ষুনি চলে যাব। কেন এরকম করছো শুভ্রা, এত দূর এসে? আমি ওকে আর বিরক্ত করতে চাই না। কী রকমভাবে বসে আছে দেখছো না, একেবারে তন্ময় হয়ে আছে। এই রকম পাহাড়ের দিকে চেয়ে বসে থাকা। এই জীবন যদি ওর ভালো লাগে
তাতে আমি কেন ব্যাঘাত করব? আমি শুধু ওর স্ত্রী বলে। আমি কি এত স্বার্থপর? আমি কি ওর বন্ধন? কেন? আমিও তো একলা বাঁচতে পারি। ঠিক আছে, একবার দেখা করে তো আসা যাক। না না, তা হয় না। আমাদের দেখলেও দুর্বল হয়ে পড়বে। বুলবুলকে দেখলে। কেন আমি ওকে ঘরে ফেরাবো যদি ওর ঘর ভালো না লাগে? আমার কি অধিকার আছে? আমি ভুল করেছিলাম, আমার মেনে নেওয়া উচিত ছিল। পাহাড়ের দিকে চুপ করে চেয়ে বসে থাকলে একজন মানুষকে যে এত ভালো দেখায় তা কি জানতাম? বুলবুলকে আমি একাই মানুষ করতে পারবো, চলো। আমাকে তো উনি চেনেন না, একবার অন্তত খোঁজ করি। না প্লিজ। এই সময় বুলবুল কখন আমাদের কাছে এসেছে টের পায়নি। সে বলল, মা ওখানে কে বসে আছে? কেউ না, শুভ্রা বলল। বুলবুল বলল, বাপির মতো দেখতে। বাপিকে ডাকছো না কেন? না বাপি নয়, চলো আমরা এক্ষুনি যাব। আমি দেখে আসি তো বাপি কিনা। বাপি বলে চিৎকার করে ডেকে বুলবুল সেই দিকে দৌড়লো। শুভ্রা হাত বাড়িয়েও মেঘে ধরতে পারল না। আমি সেই দিকে চেয়ে রইলাম। শুভ্রা পিছন ফিরে দৌড়ে চলে যেতে চাইল। আমিই তাকে শক্ত করে ধরে রইলাম। সংকটের মুহূর্তে এরকমই ভুল হয়। লোকটির কাছাকাছি গিয়ে বুলবুল আছাড় খেলো। তার বেশ লেগেছে। লোকটি সেই শব্দে পেছন ফিরে তাকালো। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, বুলবুলকে তুলে নিল, নিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। এইবার শুভ্রা দেখলো লোকটি কমলেশ চ্যাটার্জি নয়, একজন সৌম্য চেহারার অবাঙালি ভদ্রলোক। পাঞ্জাবির বোতামগুলো খোলা, চওড়া বুকে কাঁচা পাকা লোম। শুভ্রার দিকে বুলবুলকে বাড়িয়ে দিয়ে প্রসন্নভাবে বলল, আপকি বেটি গীত গাইথি, নদীর দিকে একলা যেতে দেবেন না। শুভ্রা সৌজন্যমূলক কিছু কথাবার্তা বলল, কিন্তু লক্ষ্য করলাম ও থরথর করে কাঁপছে। শুভ্রা বলল, আপনি ধ্যান করছিলেন, আপনার ধ্যান ভাঙিয়ে দিলাম। লোকটি উদারভাবে হেসে বলল, না না, ধ্যান ট্যান কিছু করছিলাম না, এমনি রোদ্দুরে বসে থাকতে ভালো লাগে। এরপর সাধারণ সৌজন্যমূলক কিছু কথা হলো। আমরা কি করে এলাম, রাস্তার অবস্থা কীরকম, এখানে খাবার দাওয়া পাওয়া খুব শক্ত, না কোনো বাঙালি এখানে নেই। ওর কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফিরলাম। বুলবুলকে শুভ্রা কোল থেকে নামিয়ে দিয়েছে। বুলবুলের মধ্যে এখন কোনো আর নৈরাশ্য নেই। সে আপন মনে অনেক কথা বলে যাচ্ছে, আমি শুনছি না। আমি তার মাকে দেখছি। শুভ্রার মুখ এখনো স্বাভাবিক নয়, দৃষ্টি উধাও। সে আপন মনেই বীর বীর করে বলল, আমার খোঁজা শেষ হয়ে গেছে। আমি উত্তর পেয়ে গেছি। তারপরে সে আর নিজেকে সামলাতে পারল না। কমলেশ বলি সে তার ডান বাহুতে মুখ চেপে হু হু করে কাঁদতে লাগলো। বুলবুল আমাকে জিজ্ঞেস করলো, মা কাঁদছে কেন, কি হয়েছে মার? আমি উত্তর দিলাম না। বুলবুল আমাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, মা মা কাঁদছো কেন মা, বলো না মা। আমি বুঝতে পারলাম এই প্রথম শুভ্রা তার স্বামীকে হারাবার জন্য কাঁদছে। এই কান্না অভিমান বা অপমানের নয়, খাঁটি দুঃখের, কারণ সে নিজেই তার স্বামীকে মুক্তি দিয়েছে। এই কান্নায় বাধা দেওয়া উচিত নয়। আমি একটু দূরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্গের খুব কাছে এই উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম যদি আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত যত গল্প আমি আপলোড করেছি সেগুলো থরে থরে আপনাদের জন্যই সাজানো আছে। ততক্ষণ সেগুলো শুনুন যতক্ষণ না আমি নতুন গল্প আনি। আর আজকের মতো বিদায় নিই। নমস্কার।